চাবিটিকে আবার সামনের দিকে আরেকটু ধরে রাখুন, উপরে এই লকটি পুশ করবেন, করার পরে আপনি আস্তে আস্তে এভাবে ডিতে নিয়ে আসবেন। দেখুন গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে, ছেড়ে দিবেন তখন কিন্তু পিছনে যেতে থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো অটো গিয়ার গাড়ি চালানোর নিয়ম। আমরা অনেকেই গাড়ি চালানো শিখতে চাই, বা ইতিমধ্যে আমরা যারা শিখেছি অনেক কনফিডেন্স কম যে অটো গিয়ার গাড়িগুলো আরো ভালোভাবে শিখতে চান বা ভালোভাবে বিষয় জানতে চান। সেই বিষয়গুলো অবশ্যই যারা নতুন শিখতে চাচ্ছেন এবং যারা ইতিমধ্যে শিখেছিলেন অনেকদিন হয় খুব একটা খেয়াল নেই বা ভুলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রতিটি ধাপে ধাপে এই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর যে কোনো অটো গিয়ার গাড়ি আপনি অনায়াসে চালাতে পারবেন। তাই আমি বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনার ভিতর কনফিডেন্স আসবে এবং পরবর্তীতে আপনি সুন্দরভাবে এবং অনায়াসে গাড়ি চালাতে পারবেন। অটো গিয়ার গাড়ি চালানো শেখার পূর্বে চলুন প্রথমেই আমরা পরিচিত হয়ে নেই যে অটো গিয়ার গাড়ি চালানোর জন্য, অর্থাৎ সুন্দরভাবে গাড়িটি পরিচালনা করার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো কন্ট্রোল করতে হবে এবং কোন কোন বিষয়গুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আগে অবগত হয়ে নেই। প্রথমে আমরা পরিচয় হয়ে নেব প্যাডেল সম্পর্কে, অর্থাৎ প্যাডেল কি সেই বিষয়টা আমরা আগে জানবো। এখানে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন অর্থাৎ পায়ের দিকে এখানে কিন্তু দুইটি প্যাডেল আছে, একটি হচ্ছে অ্যাক্সেলেটর, এখানে হচ্ছে ব্রেক প্যাডেল। অর্থাৎ এই অটো গিয়ারে দুইটি প্যাডেল রয়েছে আর ম্যানুয়াল গিয়ারে রয়েছে তিনটি প্যাডেল। তাহলে তিনটি প্যাডেল কোথায় থাকবে? এই দুইটির পাশে এখানে আর একটি প্যাডেল থাকবে, এখানে কিন্তু খালি জায়গা রয়েছে। এই খালি জায়গায় ম্যানুয়াল গিয়ার গাড়ির জন্য এখানে একটি প্যাডেল থাকবে, সেটি হচ্ছে ক্লাচ প্যাডেল। অটো গিয়ার গাড়ির দুইটি প্যাডেলের মধ্যে ডান পাশে যে প্যাডেলটি এখানে দেখতে পাচ্ছেন, এই প্যাডেলটি হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল। অর্থাৎ এই প্যাডেলের উপরে আপনি যখন চাপ দিবেন তখন এই ইঞ্জিনের স্পিড বেড়ে যাবে এবং ইঞ্জিনের স্পিড বেড়ে যাওয়ার সঙ্গে কিন্তু আপনার গাড়ির গতি বেড়ে যাবে। আর আপনি যখন এভাবে অ্যাক্সেলেটর থেকে একটু পা উঁচু করবেন, মানে উপরে ওঠাবেন, তখন কিন্তু ইঞ্জিনের শক্তি কমে যাবে আর আপনার গাড়ির গতিও কমে যাবে। আশা করি আপনারা এই অ্যাক্সেলেটর সম্পর্কে বুঝতে পেরেছেন। বাম পাশের যে এই প্যাডেল দেখতে পাচ্ছেন, এই প্যাডেল হচ্ছে ব্রেক প্যাডেল। এই ব্রেক প্যাডেলের মাধ্যমে আপনার গাড়ির গতি যখন অ্যাক্সেলেটরের সাহায্যে বাড়িয়ে যাবে বা চালাবেন, ঠিক তখনই আপনার গাড়ির গতি যখন আপনি কমাতে চাবেন, বা যে কোনো মোড় হোক বা কোনো গাড়ির সামনে বা হঠাৎ কোনো কিছু চলে আসা, বা আপনি নিজে থামতে চাচ্ছেন, বা এ ধরনের যদি সিচুয়েশনে আপনি গাড়ি থামাতে চান বা গতি কমাতে চান, তাহলে এই অ্যাক্সেলেটর থেকে আপনি আস্তে আস্তে পাটা উঁচু করে এরপরে এই ব্রেকের উপরে কিন্তু পাটি রাখতে হবে, পা পর্যায়ক্রমে রাখতে হবে। যতই আপনি চাপ দিবেন ঠিক ততই কিন্তু দ্রুত গাড়ির গতি কমে আসবে, অর্থাৎ স্লো হয়ে যাবে। আর যতই আপনি উপরে ওঠাবেন ততই কিন্তু গাড়ি আবার স্বাভাবিক হবে এবং গাড়ি চলতে থাকবে। তাহলে এই বাম পাশেরটি হচ্ছে ব্রেক প্যাডেল, অর্থাৎ এই ব্রেক প্যাডেলের সাহায্যে গাড়ির গতি থামানো হয় বা গাড়ির গতিকে কমানো হয়। আর এই অ্যাক্সেলেটরের কাজ হচ্ছে গাড়ির গতিকে বাড়ানো হয় বা গাড়ির গতিকে অ্যাক্সেলেটর থেকে পা উঁচু করার মাধ্যমে কমানো হয়। আশা করি এ পর্যায়ে আপনারা অটো গিয়ার গাড়ির এই প্যাডেল দুটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব অটো গিয়ার গাড়ির গিয়ার লিভার পরিচিতি। অর্থাৎ এই গিয়ার লিভার কি? এই গিয়ার লিভার হচ্ছে অটো গিয়ার গাড়ির গিয়ার শিফট করার জন্য এই গিয়ার লিভারকে ব্যবহার করা হয়। এই গিয়ার লিভারটি হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন তখন এই গিয়ার লিভারের সাহায্যে গিয়ার শিফট করে আপনি নির্ধারণ করবেন আপনার গাড়িটি সামনে যাবে না পিছনে যাবে, না আপনি উঁচু ঢালুতে উঠবেন। সব কিন্তু এখানে মোড আছে, অর্থাৎ একটি অটো গিয়ার গাড়িতে 5 থেকে 6টি মোড থাকে। এই মোডগুলোর সাহায্যে এই লিভারটি শিফট করতে হয়। শিফট করার সাথে কিন্তু আপনি এই সকল মোডের মাধ্যমে আপনি সামনে পিছনে বা উঁচু নিচু জায়গায় আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন। এখন এই গিয়ার লিভারটি যে মোডে আছে এখানে লেখা আছে পি, অর্থাৎ এই পি মোডটি হচ্ছে গাড়ি পার্কিং অবস্থায় থাকবে, অর্থাৎ গাড়ির চাকা লক পজিশনে থাকবে। এরপরে যে মোডটি আছে সেটি হচ্ছে আর, অর্থাৎ রিভার্স। এই রিভার্সে আনার জন্য এইভাবে গিয়ার লিভারটি চাপ দিয়ে ধরে তারপর পিছনে আনতে হবে। এখানে রিভার্স অর্থ
অর্থাৎ আপনার গাড়িটি এখন পিছনে যাবে। এরপরে যে মোডটি আছে সেটি হচ্ছে এন, অর্থাৎ আপনি যখন এই মোডে রাখবেন তখন গাড়িটি নিউট্রাল থাকবে, অর্থাৎ বিশেষ করে জ্যামে যখন গাড়ি থাকে তখন কিন্তু এই নিউট্রালে রাখা হয়, অর্থাৎ গাড়ির ইঞ্জিন স্টার্ট থাকবে, গাড়িতে এসি চলবে, সব চলবে, কিন্তু গাড়ির সামনে যাবে না, তখন এই নিউট্রালে রাখা হয়। এরপরে যে মোডটি রয়েছে সেটি হচ্ছে ডি মোড, অর্থাৎ ড্রাইভ মোড। এই ড্রাইভ মোডে রেখেই কিন্তু গাড়ি চালাতে হবে, আপনি যত স্পিডে চালাতে পারেন আপনি এই ডি রেখেই অর্থাৎ ড্রাইভ মোডে রেখেই গাড়িটি সামনের দিকে চলতে থাকবে। এরপরে 2 এবং 1 এই দুটি মোড ব্যবহার করা হয় যখন আপনি কোনো কাদাযুক্ত রাস্তা এবং কোথাও উঁচু রাস্তায় উঠতে ধরবেন বা কোনো ঢালু জায়গায় নামতে যাবেন, ঠিক তখনই কিন্তু এই 1 এবং 2 এই মোডে রেখেই গাড়ি চালনা করা হয়। এখন যে বিষয়টি আমি আপনাদের শেখাবো সেটি হচ্ছে যে গাড়ির ইগনিশন সুইচ পরিস্থিতি, অর্থাৎ গাড়ির এই চাবির মাধ্যমে গাড়িটি স্টার্ট করতে হবে, আর অবশ্যই গাড়ির চাবি এই ইগনিশন সুইচের ভিতরে ইনসার্ট বা প্রবেশ করে তারপর কিন্তু গাড়ি স্টার্ট করতে হবে। তো গাড়ি স্টার্ট করার জন্য প্রথমে আপনার চাবিটা হাতে নিন, এরপরে এখানে ইগনিশন সুইচটির মধ্যে গাড়ির চাবিটিকে ইনসার্ট করুন বা প্রবেশ করান। এখন আপনি এই গাড়ির চাবিটিকে এক স্টেপ সামনের দিকে ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিলেই কিন্তু এখানে লাইট চলে আসবে। আমি যদি আবার পিছনে দেই তাহলে দেখতে পাচ্ছেন লাইট কিন্তু অফ হয়ে গিয়েছে। যখন সামনে এক স্টেপ দিবেন তখন এই লাইটটি চলে আসবে। যখন লাইট চলে আসবে এই মিটারে তখন বুঝতে পারবেন আপনার গাড়ির ইগনিশন সুইচটি অন হয়েছে। এই ইগনিশন সুইচটি কিন্তু আরেক স্টেপ ঘোরালে স্টার্ট হয়ে যাবে। তবে স্টার্ট করার পূর্বে আপনি খেয়াল করবেন আপনার গাড়িতে এই যে গিয়ার লিভারটি পি মোডে আছে কিনা, অবশ্যই পি মোডে রাখবেন। সবসময় মনে রাখবেন যে অটো গিয়ার গাড়ি স্টার্ট করার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে এই গিয়ার লিভারটি পি মোডে আছে কিনা। পি মোডে থাকলে নিশ্চিত হওয়ার পর এখানে যে এক্সেলেটর আছে, আপনি এক্সেলেটর উপরে যদি আপনার গাড়িতে এক্সেলেটর কম দেয়া থাকে তাহলে আপনি এক্সেলেটরের উপর হালকা রাখতে পারেন। এক্সেলেটরের উপর হালকা রেখে তারপরে আপনি যে এখানে ইগনিশন সুইচটি আছে এরপর চাবিটিকে আবার সামনের দিকে আরেকটু ধরে রাখুন, এরপরে চাবিটি ছেড়ে দিতে হবে, মানে গাড়ি যখন ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তখন আপনি ছেড়ে দিবেন। এখানে খেয়াল করুন আমি যত এক্সেলেটর বাড়াবো তত কিন্তু আরপিএম বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আরপিএম বেড়ে যাচ্ছে, এটি হচ্ছে এক্সেলেটরের সাথে সম্পর্ক, অর্থাৎ ইঞ্জিন চলছে তাই এই আরপিএম গতি উঠছে, মানে কত গতিতে আরপিএম ঘুরতেছে ইঞ্জিনের গতি। আর যখনই আমি গাড়ি চালাবো তখন এই স্পিডোমিটার কাজ করবে, যতই গাড়ি স্পিডে চালাবো তখন এই মিটারটি কাজ করবে। ইঞ্জিন স্টার্ট হয়ে গেলে এখন আপনাকে যা করতে হবে, এখন আপনার সামঞ্জস্য এবং ওয়েট অনুযায়ী এবং বডি ফিটনেস অনুযায়ী আপনাকে সিট এবং স্টিয়ারিং অ্যাডজাস্ট করে নিতে হবে। সিট অ্যাডজাস্ট করার জন্য আপনি খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সিটের সামনে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে একটা কিন্তু লম্বা এখানে লোহার একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলের মধ্যে একটি প্লাস্টিকের কিন্তু অথবা রাবার দেয়া থাকে। আপনি সিটের দিকে একটু সামনের দিকে হেলে তারপর এই যে সিটের সামনে লকটি আছে লকটি উপরের দিকে পুশ করতে হবে। এইভাবে পুশ করলে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিছনে চলে গিয়েছি। এইভাবে যখনই আপনি এটা আবার অ্যাডজাস্ট করবেন তখন আবার এভাবে ধরতে হবে, ধরে ঠিক সামনের দিকে স্টিয়ারিংটা একটু ধরতে হবে, এটাও ধরতে হবে, মানে এইটা ধরতে হবে, এভাবে উপরের দিকে টেনে ধরতে হবে, উপরের দিকে টেনে ধরতে হবে, এরপর সামনের দিকে চাপ দিতে হবে। চাপ দিলে কিন্তু সামনে চলে আসবে। চলে আসলে আপনি এই পায়ের সঙ্গে অ্যাডজাস্ট করে দেখবেন যে আপনার পা আরামদায়ক মনে হচ্ছে কিনা, বা বিশেষ করে এই এক্সেলেটর এবং ব্রেক অথবা যদি আপনি ম্যানুয়াল গিয়ার কখনো চালান অর্থাৎ এখানে ক্লাচ, এই প্যাডেল গুলো আপনি ঠিক মতো পুশ করেন কিনা, অর্থাৎ এইভাবে চাপ দিয়ে দেখবেন, ফুল চাপ দিবেন যে আপনি ফুল পুশ করতে পারেন কিনা। কারণ গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে ফুল পুশ করতেই হবে, কারণ লাস্ট মাথা পর্যন্ত দেখা যায় যে এমনও হার্ড ব্রেক করতে হবে বা জায়গায় ব্রেক করতে হবে, তখন ফুল পুশ করতে হবে। তখন যদি আপনার পা ছোট হয়ে যায় আপনি কিন্তু ফুল পুশ করতে পারবেন না, এই ক্ষেত্রে কিন্তু সঠিক পরিমাণ ব্রেক হবে না, যার ফলে কিন্তু আপনি দুর্ঘটনা করবেন। এই জন্য সিট অ্যাডজাস্ট করার একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন সিট অ্যাডজাস্ট হয়ে গেলে এখন আপনাকে স্টিয়ারিং অ্যাডজাস্ট করতে হবে। আমার হাত এবং আপনার হাত হাইটের দিক দিয়ে কম বেশি হতে পারে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে সমস্যা সমাধান আছে, স্টিয়ারিংটি অবশ্যই হাতের সঙ্গে মানানসই করে নিতে হবে। আর মানানসই কিভাবে করবেন বা অ্যাডজাস্ট করবেন, স্টিয়ারিং অ্যাডজাস্ট করার জন্য স্টিয়ারিং এর নিচের দিকে খেয়াল করুন, নিচের দিকে খেয়াল করলে এখানে দেখতে পারবেন একটি কালো লক আছে এখানে, এই লকের সাহায্যে কিন্তু স্টিয়ারিং অ্যাডজাস্ট করা হয়। এই লকটি উপরের দিকে চাপিয়ে দিলে কিন্তু স্টিয়ারিংটি আর কখনো অ্যাডজাস্ট করতে পারবেন না। আর যদি অ্যাডজাস্ট করতে চান, উঁচু নিচু করতে চান, তাহলে এই যে লকটি আছে লকের উপর এইভাবে নখ দিতে হবে, তারপর নিচের দিকে চাপ দিতে হবে। চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু
এখন কিন্তু নড়াচড়া করতেছে। এখন আপনি যদি স্টিয়ারিং এর দিকে তাকান, স্টিয়ারিং কিন্তু একদম নিচে চলে এসেছে এবং হাত দিয়ে আপনি এখন উঁচু নিচু করতে পারবেন, কিন্তু ওই লকটি করা থাকলে কিন্তু কখনোই উঁচু নিচু হবে না, দেখতে পাচ্ছেন এখন। আর এটি কিন্তু আমার পায়ের কাছে চলে এসেছে, মানে আমার হাতের নখগুলো কিন্তু এদিক দিয়ে যাচ্ছে না। আমি যদি এখন এইভাবে ধরি একটু উঁচু করি, দেখেন কত স্পেস হচ্ছে। এইভাবে আপনার আরামদায়কভাবে গাড়ি চালাতে পারবেন এমন পজিশন অনুযায়ী এই স্টিয়ারিংটি এভাবে উঁচু এবং নিচু করে অ্যাডজাস্ট করে ধরে রাখবেন। যখন দেখলেন যে অ্যাডজাস্ট আছে আপনার জন্য পারফেক্ট, তখন এইভাবে চাপ দিয়ে একটু স্টিয়ারিং দিয়ে ধরে রাখবেন। ধরার পর আবার নিচের দিকে যে এই লকটি আছে, এই লকটি এইভাবে ধরে উপরের দিকে চাপ দিবেন, একদম চাপাই দিবেন। চাপাই দেওয়ার সঙ্গে কিন্তু আর স্টিয়ারিং আর নড়াচড়া করবে না। স্টিয়ারিংটি কিন্তু এখন আমার জন্য পারফেক্ট হয়েছে। এভাবে আপনার জন্য একদম পারফেক্ট করে নেবেন যেন খুব সুন্দরভাবে আপনি গাড়ি চালনা করতে পারেন। সিট এবং স্টিয়ারিং অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর গাড়ি চালানোর জন্য এখন যা করতে হবে তা হচ্ছে নিচের দিকে খেয়াল করুন, এখানে যে প্যাডেল দুটি আছে, এখন এই ব্রেক প্যাডেলটি আপনাকে একটু চেপে ধরতে হবে, ডান পা দিয়ে প্যাডেল চেপে ধরতে হবে। আর আরেকটা কথা মনে রাখেন, এই প্যাডেল দুটি ব্যবহার করার জন্য মানে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনার শুধুমাত্র ডান পা ব্যবহার হবে। এই বাম পা কখনোই এই গাড়ি চালানোর জন্য, অটো গিয়ার গাড়ি চালানোর জন্য এই বাম পা ব্যবহার করা যাবে না, কারণ এই বাম পা অটো গিয়ার গাড়ি চালানোর জন্য ব্যবহার হয় না। শুধুমাত্র ম্যানুয়াল গিয়ার গাড়ি চালানোর জন্য এই গ্যাপের একটি ক্লাস থাকে, এই ক্লাসটি চালানোর জন্য কিন্তু এই বাম পাটি ব্যবহার হয়। তাই এই অটো গিয়ার গাড়ি চালানোর জন্য শুধুমাত্র এই ডান পা দিয়ে এই পায়ের গোড়া ঘুরিয়ে আপনাকে এই অ্যাক্সেলারেটর এবং বামে ব্রেক ব্যবহার করতে হবে। যখন অ্যাক্সেলারেটর প্রয়োজন হবে তখন এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন, অ্যাক্সেলারেটর ব্যবহার করবেন। এরপর যখন আপনাকে ব্রেক করার জন্য, গাড়ি থামানোর জন্য ব্রেক দিতে হবে, তখন এই ব্রেক এইভাবে পুশ করবেন, এইভাবে আর এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর বাম পাটি কিন্তু এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন ব্রেকের মতো, মানে প্যাডেলের মতো সেম কালার, কিন্তু এখানে যে একটি প্যাডেলের মতো দেখছেন, এটা হচ্ছে ফুট রেস্ট আর কি প্যাডেল, ফুট রেস্ট প্যাডেল, মানে পা রাখার জন্য আর কি, পায়ের আরামদায়কের জন্য আপনি এইভাবে পাটা দিয়ে রাখতে পারেন, এভাবে পা এর উপর বসায় রাখবেন। এখন আপনি পুরো গাড়ি যখন চালাবেন, তখন এরপর আপনি যখন গাড়ি চালাবেন, যত সময় চালান না কেন, 2, 4, 5, 10 ঘন্টা, ঠিক এই ডান পা দিয়েই আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন। ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। ইঞ্জিন স্টার্ট হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট জ্বলে উঠতেছে। এভাবে কিন্তু লাইট জ্বলে উঠবে মিটারে, তাহলে বুঝতে পারবেন যে আপনার গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবং তাছাড়া ইঞ্জিনের সাউন্ড শুনলে তো বুঝতেই পারবেন যে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন যা করতে হবে, ওই বলেছিলাম যে নিচের পায়ের দিকে খেয়াল করবেন, অর্থাৎ এই ব্রেকটি চেপে ধরবেন। চেপে ধরার পর এখন যে এই গিয়ার লিভারটি আছে, গিয়ার লিভারটি এইভাবে উপরে এই লকটি পুশ করবেন। করার পরে আপনি আস্তে আস্তে এইভাবে ডিতে নিয়ে আসবেন। ডিতে নিয়ে আসার সাথেই কিন্তু গাড়ি যাওয়ার উপক্রম হয়ে যাবে, অর্থাৎ গাড়ি এখন সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে একটি কিন্তু হ্যান্ড ব্রেক আছে। এই হ্যান্ড ব্রেকটি আপনাকে অবশ্যই নিচে ডাউন করে দিতে হবে, অর্থাৎ আনলক করতে হবে। এখন লক পজিশনে আছে, এখন আনলক করতে হবে। যদি আনলক না করেন তাহলে আপনি যতই ডি রাখেন গাড়ি কিন্তু সামনের দিকে যাবে না। এক পর্যায়ে যদি আপনি এইভাবে ধাক্কাধাক্কি করেন, এমন হয় যে হ্যান্ড ব্রেক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ব্রেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই সচেতন ভাবে এই হ্যান্ড ব্রেকটি এইভাবে লকটি পুশ করুন, এভাবে পুশ করুন, নখের সাহায্যে পুশ করার পর আস্তে করে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর আপনি এখন কোনো কাজ নেই, এই যে এটা এইভাবেই থাকবে ডি পজিশনে, এটার কোনো কাজ নেই। এটা আপনি যদি এখন থেকে 2, 4, 5 ঘন্টা 10 ঘন্টা ঢাকা থেকে কক্সবাজার যান, এটার কোনো কাজ নেই। যদি সামনে যান তাহলে আর কোনো কাজ নেই, যদি পিছনে যান তাহলে এটা পিছনে দিতে হবে, অর্থাৎ রিভার্সে দিতে হবে। ধরুন না আপনি এখন সামনে যাবেন, এখন আমার পায়ের দিকে খেয়াল করুন, পায়ে কিন্তু আমি পা কিন্তু এইভাবে রেখেছি, মানে আমি কিন্তু ফুট ব্রেক চাপ দিয়ে রেখেছি। এখন আমি আস্তে আস্তে এইভাবে ছেড়ে দেব। গাড়ি কিন্তু আমার সামনের দিকে যাচ্ছে, আমি আপনাদের দেখাবো, একটু খেয়াল করুন। এইভাবে আবার আমি দেখেন গাড়ি কিন্তু ঝাঁকুনি দিচ্ছে আর কি, গাড়ি কিন্তু ঝাঁকুনি হয়ে গেছে। এই দেখেন আপনার মোবাইল, অর্থাৎ আমি ভিডিও ক্যামেরা কিন্তু নড়াচড়া করছে শুধুমাত্র ব্রেকের কারণে। এখন আমি উপরের দিকে আপনাদের দেখাই, আমি অর্থাৎ আপনাকে যা করতে হবে, এখন এই স্পিডে আমার কিন্তু অ্যাক্সেলারেটর আমি পা এখনো দেইনি, তারপরেও কিন্তু গাড়ি যাচ্ছে।
এখন এইভাবে আপনি যখন ব্রেক থেকে পা উঠাবেন তখনই গাড়ি যাওয়া শুরু করবে, কিন্তু একটা লিমিট আছে, সে স্লো ভাবে গাড়ি যেতে থাকবে যদি আপনি পুরো ছেড়ে দেন, কিন্তু স্পিড হবে না। তখন স্পিড দেওয়ার জন্য আপনাকে ডান পাশে যে অ্যাক্সেলেটর আছে এই অ্যাক্সেলেটর চাপ দিতে হবে। যখন আপনার বেশি পরিমাণ মানে আপনি যখন এই ব্রেক পুরোটা ছেড়ে দেবেন তখন স্বাভাবিকভাবে যেতে থাকবে, খুব স্পিড হবে না। তখন আপনার বাড়তি স্পিডের জন্য এই অ্যাক্সেলেটরটি চাপ দিতে হবে। তো যাই হোক, আমি আবার আপনাদের দেখাচ্ছি। আমি ব্রেকটি আবার এখানে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে এখানে আমি আপনাদের দেখানোর জন্য নিউট্রালে রেখেছিলাম। এখন আবার আমি এই ডি পজিশনে রাখলাম, মানে সামনের দিকে আমি যাব। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু সামনের দিকে নিচ্ছি, আপনারা খেয়াল করুন। আমি কিন্তু এখন সামনের দিকে যাব। দেখুন গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে। গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে। এভাবে আপনি যদি স্টিয়ারিং ধরে ঘোরান, স্টিয়ারিং ঘোরালে কিন্তু সামনের দিকে যাবে। দেখেন গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে। এখন আমি গাড়িটি পিছনে যাব, তাহলে পিছনে যাওয়ার জন্য আমাকে যা করতে হবে, চলতে চলতে আমি কিন্তু গাড়ি থামিয়েছি। আর গাড়ি থামানোর জন্য যা করতে হয় এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আবার ব্রেক চাপ দিয়ে রেখেছি। গাড়ি কিন্তু এখানে ডি পজিশনে আছে, তার মানে যাওয়ার পথে গাড়ি চলতে চলতে আমি এই ব্রেকের মাধ্যমে থামিয়ে রেখেছি। এখন যদি আমি ব্রেক আবার একটু উপরে ওঠাই, অর্থাৎ ব্রেক থেকে পা ওঠাই, তাহলে কিন্তু গাড়ি আবার যেতে থাকবে। গাড়ি কিন্তু আবার যাচ্ছে। এখন গাড়ি আপনি যদি আবার পিছনে দিতে চান, অর্থাৎ রিভার্সে দিতে চান, গাড়ি রিভার্সে দেওয়ার জন্য আবার এই যে লিভারটি আছে এটি পুশ করতে হবে। পুশ করার পরে আবার এখানে এভাবে রিভার্সে দিতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে রিভার্সে পজিশনে এসেছে। এখন আপনি যদি পিছনে যেতে চান তাহলে আবার যে এখানে ব্রেকের উপরে পা আছে সেই পাটি কিন্তু আস্তে আস্তে উপরে ওঠাতে হবে, এরপরে কিন্তু পিছনে যেতে থাকবে। আর পিছনে তাকাতে হবে লুকিং গ্লাস দিয়ে, যে পিছনে কেউ আছে কিনা। এইভাবে পিছনে গ্লাসে দেখতে হবে পিছনে আছে কিনা। এখন এইভাবে তাকানোর পর আস্তে আস্তে আপনি যখন ছেড়ে দেবেন তখন কিন্তু পিছনে যেতে থাকবে। এইভাবে সামনে পিছনে এবং এভাবে সামনে এবং পিছনে তাকিয়ে আপনি খুব সুন্দরভাবে পার্কিং করবেন। কোনোভাবে যেন কোথাও না লেগে যায় সেদিকে খেয়াল করতে হবে, ডানি বামে তাকাইতে হবে। এইভাবে সামনের গ্লাসও দেখতে হবে, তারপর পিছনের দিকে তাকাইতে হবে যে ঠিক আছে কিনা, এবং রাস্তার বাম পাশে যে মার্কিং আছে মার্কিংয়ের দিকে খেয়াল করতে হবে। আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে একটু চালিয়ে দেখাচ্ছি, তবে অন রোডে চালাতে পারলাম না। একটু আপনাদের দেখানোর জন্য একটা রাস্তার এক সাইডে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। রিভার্সের সময় খুবই সতর্ক থাকতে হয়, কারণ রিভার্স কিন্তু খুবই একটু মারাত্মক জিনিস। একটু ডানি বামে হলে কিন্তু লেগে যাবে। এখন এই যে রিভার্স পজিশনে আছে আর আমার পজিশন, গাড়ি আমি কিন্তু থামিয়েছি অর্থাৎ ব্রেকের মাধ্যমে। এখন যদি আমি নিউট্রাল করতে যাই তাহলে অবশ্যই এই লিভারটি আবার চাপ দিতে হবে, তাহলে নিউট্রাল পজিশনে আসলো। এখন কিন্তু গাড়ি ইঞ্জিন স্টার্ট অবস্থায় আছে। এখন আমি যদি মনে করি গাড়ি আমি এখানেই পার্কিংয়ে রাখবো আর কোথাও আপাতত কোথাও যাব না, এই অবস্থায় থাকবে, এই জায়গায় আমি পার্কিং রাখতে চাই, তাহলে অবশ্যই এটা পুশ করে তারপর সামনের দিকে পি পজিশনে রাখতে হবে। পি পজিশনে রাখলে পার্কিং অবস্থা থাকলো। এখন এই যে পায়ের অবস্থা, ব্রেকের উপর পা ছিল, এই ব্রেকটি থেকে পা ওঠানো যাবে। এখন কিন্তু গাড়ি আর কোনো নড়াচড়া করবে না, সামনের দিকে পিছনের দিকে যাবে না। তবে আরো এর সেফটির জন্য, সতর্কতার জন্য এবং গাড়ি যেন কোনোভাবেই সামনে পিছনে না যেতে পারে, তাই এই যে হ্যান্ড ব্রেকটি আছে, হ্যান্ড ব্রেকটির উপরে আবার এই লকটি আবার চাপ দিয়ে ধরতে হবে, তারপর উপরে চাপ দিয়ে ওঠাতে হবে। উঠিয়ে দিলেই এই আবার হ্যান্ড ব্রেকটি লক হয়ে যাবে, তখন কিন্তু গাড়ি কোনোভাবে ডানে বামে যাবে না। এভাবে কিন্তু গাড়ি সুন্দরভাবে আপনি চালাতে পারবেন। এরপর গাড়ির ইঞ্জিন স্টার্ট বন্ধ করতে হবে। ইঞ্জিন স্টার্ট বন্ধ করার জন্য এই চাবিটি এভাবে ধরতে হবে, তারপর বামের দিকে এক স্টেপ ঘুরিয়ে দিলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। তারপর
চাবিটি বের করে নিয়ে আসলে গাড়ি বন্ধ হয়ে গেল। এখন গাড়ি কিন্তু লক করে রাখলেই গাড়ি আপনি সেফ পজিশনে রেখে দিলেন। এখন আপনি যেখানে সেখানে একটু ঘুরে দেখতে পারবেন বা পরবর্তী কোথাও যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে পারেন, অথবা যদি কিছু সময়ের জন্য রাখেন বা যদি এখানে মনে করেন যে সেফ জোনে আছে তাহলে আপনি আপনার মতো করে যতটুকু সময় রাখতে হয় গাড়ি এখানে রাখতে পারবেন। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা দরকার, কারণ যদি এই বিষয়টি কোনো ব্যতিক্রম হয় তাহলে অনেক সময় দেখা যায় আপনার গিয়ার বক্স ভেঙেও যেতে পারে বা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সেটি হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন সামনের দিকে যেতে তো অবশ্যই আপনি এই ডি পজিশনে যাবেন। তো এখন গাড়ি আপনি চলতে চলতে দেখা যায় সামনে যাচ্ছেন, এখন যদি ভুলেও বা কোনো কারণে না বুঝে যদি কোনোভাবেই দেখা যায় যে আপনি হঠাৎ রিভার্সে দিলেন গাড়ি চলতে চলতে 50 স্পিড বা 100 স্পিড বা কোনো ধরনের এই ধরনের ভুল কখনোই করা যাবে না, তাহলে গিয়ার বক্স আপনার কিন্তু একদম পুরো ভেঙে চলে যাবে, বড় ধরনের দুর্ঘটনায় আপনি পতিত হবেন। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কোনোভাবেই আপনি যখন ডিতে যাবেন সামনের দিকে যাবেন অবশ্যই প্রথমেই ডিতে দিয়েই চালনা করবেন, এখানে আর হাত দেওয়ার দরকার নেই। এখন আপনার যদি ডানি বামে যেতে হয় তাহলে আপনি স্টিয়ারিং ঘোরাবেন, যদি হর্ন দরকার হয় আপনি হর্ন চাপবেন। আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে অটো গিয়ার গাড়ি সুন্দরভাবে চালনা করতে হয় এবং আর দক্ষতার সাথে কিভাবে গাড়ি পরিচালনা করতে হয়। গাড়ি সুন্দরভাবে চালানোর জন্য আরো কিছু বিষয়ে জানা থাকা দরকার একজন চালকের, সেগুলো কিন্তু একই ভিডিওতে শেখানো সম্ভব না। যেমন এখানে কিছু সুইচ আছে, তারপর এখানে লক আনলক আছে, তারপর এখানে কিছু সুইচ আছে, অর্থাৎ ওয়েফার, এখানে একটি ব্লেড ব্যবহার করার জন্য এখানে কিছু সুইচ বা লিভার আছে। এগুলো সামনের ড্যাশবোর্ডের মিটার আছে, এখানে এসি ফাংশন আছে, এগুলো অনেক ধরনের ফাংশন আছে যেগুলো জানা দরকার সকল চালককে। এই সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন, সেখানে কিন্তু ভিডিও পাবেন এবং সেই ভিডিওগুলো দেখে আশা করি যে আপনি সেই সম্পর্কে জানলে আরো আপনি দক্ষ এবং ভালো একজন অভিজ্ঞ চালক হিসেবে গড়ে উঠবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর কোন ধরনের ভিডিওগুলো দরকার অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করুন, তাহলে আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমরা সেই ভিডিওগুলো দ্রুত মেক করব। আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।